এইচপি দল থেকে আন্তর্জাতিক মানের ক্রিকেটার তুলে আনা লক্ষ্য বিসিবির। 17 জুলাই ক্যাম্প শুরু হলেও আগস্টের প্রথম সপ্তাহে যোগ দেবেন কোচ সাইমন হেলমুট। অবশেষে বাড়ানো হচ্ছে সিলেট ক্রিকেট স্টেডিয়ামের আসন সংখ্যা। পরিকল্পনা বাস্তবায়িত হলে গ্যালারিতে বসে খেলা উপভোগ করতে পারবেন 20,000 দর্শক। বৃহস্পতিবার সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে ইংল্যান্ড ও পাকিস্তান। দু দলের লড়াই ছাপিয়ে আলোচনা স্পট ফিক্সিং এর নিষেধাজ্ঞা থেকে ফেরা মোহাম্মদ আমির। এবং ম্যাচ খেলার জন্য ফুটবলাররা পর্যাপ্ত ফিট নয় বললেন জাতীয় ফুটবল দলের নতুন কোচ টম সেন্টফিট। ডিক্রিফ আর বর্তমান কোচের কৌশলে ভিন্নতা আছে মন্তব্য জামাল ভুঁইয়ার। মাঠের খেলা আর মাঠের বাইরে খেলা নিয়ে উত্তেজনা, সবকিছু নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ মুস্তাহিদ। ভিসার জটিলতায় এখনো নিশ্চিত হয়নি মুস্তাফিজের কাউন্টি খেলার দিনক্ষণ। তবে বিসিবি সূত্রে জানা গেছে বৃহস্পতিবারের মধ্যেই তার ইংল্যান্ডের ভিসা হবার কথা রয়েছে। 13 জুলাই ইংল্যান্ডের উদ্দেশ্যে বাংলাদেশ ছাড়ার কথা ছিল কাটার মাস্টারের, কিন্তু নির্ধারিত সময়ে ভিসা না হওয়ায় 15 জুলাই সাসেক্সের হয়ে হ্যাম্পশায়ারের বিপক্ষে মাঠে নামা হচ্ছে না বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং সেন্সেশনের। বৃহস্পতিবার ভিসা হলে শুক্রবার ইংল্যান্ডের উদ্দেশ্যে উড়াল দেবেন মুস্তাফিজ। তাই সবকিছু ঠিক থাকলে 21 জুলাই সাসেক্সের হয়ে ন্যাটওয়েস্ট টি-20 টুর্নামেন্টে প্রথম ম্যাচে এসেক্সের বিপক্ষে মাঠে নামবে এই টাইগার পেসার। আগস্টের প্রথম সপ্তাহের আগে আসছেন না হাই পারফরমেন্স ইউনিটের কোচ সাইমন হেলমুট। ততদিন দেশের কোচরাই তত্ত্বাবধান করবেন এইচপি স্কোয়াড, এমনটাই জানিয়েছেন বিসিবি গেম ডেভেলপমেন্টের ন্যাশনাল ম্যানেজার নাজমুল আবেদিন ফাহিম। নির্বাচকদের গড়া 25 সদস্যের এইচপি দল নিয়ে 17 জুলাই থেকে শুরু হবে ক্যাম্প। এই প্রজেক্টের লক্ষ্য থাকবে উদীয়মান ক্রিকেটারদের আন্তর্জাতিক মঞ্চের উপযোগী করে গড়ে তোলা। 17 জুলাই থেকে শুরু হচ্ছে হাই পারফরমেন্স ইউনিটের ক্যাম্প। 25 সদস্যের স্কোয়াড বিসিবি একাডেমিতে যোগ দিবেন 16 তারিখ। কিন্তু কোচ সাইমন হেলমুট কবে আসবেন সে নিয়ে ধোঁয়াশা ছিল। এইচপি দল নিয়ে এক বৈঠকে আলোচিত হয় সবগুলো ইস্যু। বিসিবি গেম ডেভেলপমেন্টের ন্যাশনাল ম্যানেজার নাজমুল আবেদিন ফাহিম জানান, আগস্টের প্রথম সপ্তাহেই হেলমুট দেশে আসবেন বলে জানিয়েছেন তিনি। এই অস্ট্রেলিয়ান এখন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ট্রিনবাগো নাইট রাইডার্স দলের কোচের দায়িত্বে ব্যস্ত। নির্বাচকরা যে 25 জনকে রেকমেন্ড করেছে তাদেরকে নিয়ে আমরা প্রোগ্রামটা করছি এবং আমাদের প্রোগ্রামটা সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত চলবে। ওর সাথে যেটা কথা হয়েছে আগস্টের শুরুতেই ও যোগ দেবে আমাদের প্রোগ্রামের সাথে, সেটাই এ পর্যন্ত আমি জানি। এবং তার আগ পর্যন্ত আমরা নিজেরাই এটাকে দেখব। প্রতিবার এইচপি ক্যাম্প ঢাকাতেই সীমাবদ্ধ থাকে, তবে এবারে ঢাকার বাইরে কন্ডিশনিং ক্যাম্পও হবার সম্ভাবনা আছে এই স্কোয়াডের। লোকাল এক্সপার্ট ছাড়াও বাইরে থেকে সাবেক ক্রিকেটারদের বিশেষ পদে আনা হবে। গুঞ্জন রয়েছে সেটা হতে পারেন শ্রীলঙ্কান কিংবদন্তি সাঙ্গাকারা ও মুরলীধরন। যদি সম্ভব হয় ঢাকার বাইরে গিয়ে অন্যান্য ফ্যাসিলিটিগুলোর সাথেও ছেলেদের এই প্রোগ্রামটার মধ্যে একটু অ্যাডজাস্ট করানো। লিডিং এবং রিকগনাইজ কিছু প্রাক্তন খেলোয়াড় যারা এই ধরনের কাজ করে অভ্যস্ত, মেন্টরিং এর কাজ করে অভ্যস্ত, ডেভেলপমেন্টের সাথে কিছুটা হলে যাদের সংশ্লিষ্টতা আছে, এরকম কাউকে নিয়ে আসা যাতে আমরা সত্যিকার অর্থে আমাদের ছেলেরা উপকৃত হবে। বিসিবির এই অভিজ্ঞ কর্মকর্তা জানেন, শুধু ক্রিকেটীয় দক্ষতা নয়, মানসিকভাবে ক্রিকেটারদের আন্তর্জাতিক মঞ্চের উপযোগী করে তোলাই হবে এই এইচপি ক্যাম্পের মূল লক্ষ্য। রায়হান মাসুদ, সময় সংবাদ, ঢাকা। দেশের সাম্প্রতিক অবস্থা বিবেচনায় এনে জোরদার করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিরাপত্তা ব্যবস্থা। ঈদের পর প্রথম কার্যদিবস থেকে চালু হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়াকড়ি। সশস্ত্র আনসার বাহিনী দিয়ে গেটে নজরদারি করা হচ্ছে। প্রতিটি গাড়ি পুরোপুরি পর্যবেক্ষণ করার পর বিসিবি চত্বরে ঢোকানো হচ্ছে। সাধারণত কোনো সিরিজ কিংবা আসর চলাকালে এমন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। সামনে ইংল্যান্ডের বাংলাদেশ সফর নিয়ে কিছুটা শঙ্কা তৈরি হওয়াতেই এমন বাড়তি নিরাপত্তার চাদর। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামকে ঘিরে যেসব দোকানপাট রয়েছে সেগুলো ধীরে ধীরে উঠে ফেলা হবে বলে জানিয়েছেন নিরাপত্তা সমন্বয়ক মোহাম্মদ আলী। কিছু কিছু আমি ওই নিয়ম চাচ্ছিলাম যে আনসারের বিয়ে বা এককভাবে ওরা করে আসছিল, বাট এটা আমি চেঞ্জ আগেও চেয়েছিলাম। এটা হয়তো বা আগেই হতো, কিন্তু এই যে ওয়ার্ল্ড কাপ, তারপর বিপিএল, তারপর এশিয়া কাপ, পরে তো একটা গ্যাপ গিয়েছে।
তো ওর পরেই আমরা করবো ভাবছিলাম, এটা এখন করা হয়েছে। অনেক দোকান তো আমরা উঠিয়ে ফেলেছি এই সাইড থেকে, তারপর আস্তে আস্তে উঠানো হচ্ছে। এটা প্রেসিডেন্ট বোর্ড ডাইরেক্টর তারপর এটা অ্যাকচুয়ালি এনইসির কাছে। অবশেষে বাড়ানো হচ্ছে সিলেট ক্রিকেট স্টেডিয়ামের আসন সংখ্যা। মাঠের পূর্ব পাশের গ্যালারির ওপর স্টিল স্ট্রাকচার বসিয়ে 5,000 আসন বাড়ানোর কাজ শুরু হয়েছে। আগামী জানুয়ারির মধ্যে কাজ শেষ হলে প্রায় 20,000-এর বেশি দর্শক গ্যালারিতে বসে খেলা দেখতে পারবেন। নওশাদ আহমেদ চৌধুরীর ছবিতে আব্দুল আহাদের রিপোর্ট। ঘরোয়া কিংবা আন্তর্জাতিক, সিলেটে ক্রিকেট কিংবা ফুটবল মানেই গ্যালারি ভর্তি দর্শক। ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয় দলের আন্তর্জাতিক কোনো ম্যাচ না হওয়ায় স্টেডিয়াম নির্মাণের পর 2013 সালের ডিসেম্বরে বিজয় দিবস টি-20 দেখতে দর্শকের ঢল নামে। সাকিব তামিম মুশফিকদের খেলা দেখতে গ্যালারি ছাড়িয়ে পাশের টিলাও ভরে যায় দর্শকে। সেই টুর্নামেন্টের জনপ্রিয়তা দেখেই অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত প্রতিশ্রুতি দেন গ্যালারি সম্প্রসারণের। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ চলছে স্টেডিয়ামে। মাঠের পূর্ব পাশের গ্যালারিতে শুরু হয়েছে আসন বাড়ানোর কাজ। এরই মধ্যে পিলার সহ বেশ কিছু কাজ এগিয়েছে। স্টিল স্ট্রাকচার বসিয়ে গ্যালারিতে বসানো হবে 5,000 চেয়ার। আমাদের এই সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের নতুন পর্যায়ে যে এক্সটেনশনটা হচ্ছে গ্যালারির, আমরা ধারণা করছি প্রায় 4,500 আসন বৃদ্ধি পাবে। সব মিলিয়ে প্রায় 17 থেকে 17.5 কোটি টাকার কাজ এই মুহূর্তে হচ্ছে। আসন বাড়ানোর খবরে দারুণ খুশি সিলেটের ক্রিকেট পাগল দর্শকরা। সেই সাথে এই মাঠে আন্তর্জাতিক খেলা আয়োজনেরও দাবি জানান তারা। গ্যালারি বাড়ানো হচ্ছে তো আমাদের অনেক সুবিধা বাড়তেছে, যেমন আমরা অনেক লোক খেলা দেখতে পারবো, টিলার উপরে আর উঠতে হবে না। যে উদ্যোগ নেওয়া হচ্ছে আরো সুন্দর করে নেওয়া হোক এবং স্টেডিয়ামকে আরো সুন্দর করা হোক। সিলেটের মানুষ ক্রীড়াপ্রিয়, সবাই ক্রীড়াকে পছন্দ করে। আমি চাই আমাদের স্টেডিয়ামকে আন্তর্জাতিক পর্যায়ে কোনো খেলা আমাদের সিলেটের স্টেডিয়ামই হোক। সিলেট থেকে অনেক দূর থেকে লোকেরা আসে দেখা যাচ্ছে যে তারা ঢুকিয়া অনেক সময় দাঁড়িয়েও তারা দেখতে পারে না। যদি গ্যালারি বড় করা হয় সবাই দেখতে পারবে, সুন্দরভাবে দেখতে পারবে। এই গ্যালারি বাড়ার ফলে আমাদের সিলেটের নাগরিকরা আরো সুন্দর সুষ্ঠু অবাধভাবে আমাদের এই মাঠে গিয়ে খেলা দেখতে পারবে। মাঠের গ্রিন গ্যালারিতে বর্তমানে তেমন লোক বসতে পারে না, তবে এই গ্যালারিতেও আরো 2,000 আসন বাড়ানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিসিবি। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। ইংল্যান্ড পাকিস্তান টেস্ট সিরিজ প্রসঙ্গ। লর্ডসে 4 ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে স্বাগতিক ইংল্যান্ড ও সফররত পাকিস্তান। দুই প্রতিপক্ষের থেকেও আলোচনায় মোহাম্মদ আমির, কারণ 6 বছর আগে লর্ডসে স্পট ফিক্সিং কাণ্ডে নিষিদ্ধ হন তিনি। নিষেধাজ্ঞা কাটিয়ে সেই লর্ডসেই সাদা পোশাকের ক্রিকেটে ফিরছেন আমির। এই নিয়েতে ম্যাচের আগে ছড়াচ্ছে দারুণ উত্তাপ। তবে এসব ভুলে মাঠের ক্রিকেটে মন পাকিস্তানের। বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল 4টায় শুরু হবে দুই দলের প্রথম টেস্ট। মাত্র 14 নম্বর টেস্টে এসেই উইকেটের 50, সেই সাথে ক্যারিয়ার সেরা বোলিং ফিগার, 84 রানে 6 উইকেট। এক কথায় স্বপ্ন জয় যে কোনো বোলারের, কারণ এই অর্জনটা যে ছিল ক্রিকেটের তীর্থভূমি লর্ডসে। কিন্তু 2010 সালে কিশোর বয়সে মোহাম্মদ আমির লর্ডসের সেই অর্জনগুলোর মূল্য দেননি। জড়িয়ে পড়েছিলেন স্পট ফিক্সিং কলঙ্কে, যে কারণে জেল খাটতে হয়েছে এই পাকিস্তানিকে। লর্ডসের অনার বোর্ড থেকে নামও মুছে ফেলা হয়েছে আমিরের। কারাভোগ ও নিষেধাজ্ঞার পর রঙিন পোশাকের ক্রিকেটে অনেক আগে ফিরলেও 6 বছর পর ফিরছেন টেস্ট ক্রিকেটে, তাও আবার সেই লর্ডসে। তাই লর্ডস টেস্টে পাকিস্তান ইংল্যান্ডের ক্রিকেটীয় লড়াইয়ের আগে মাঠের বাইরে আলোচনার তুঙ্গে আছেন মোহাম্মদ আমির। এই যেমন পিটারসন, গ্র্যাম সোয়ানরা আমিরের ফেরার বিপক্ষে কঠোর মন্তব্য করেছেন। এমন সমালোচনায় যাতে ভেঙে না পড়েন 24 বছর বয়সী আমির, তাই পাকিস্তান ক্রিকেট দলের সাথে কিংবদন্তি ওয়াসিম আকরামও তার পাশে থাকার কথা জানিয়েছেন। শুভকামনায় আকরাম জানিয়েছেন, পাকিস্তান ক্রিকেট দল ইংল্যান্ডের মাটিতে দীর্ঘ 20 বছর টেস্ট সিরিজ জিততে পারেনি। সেই আক্ষেপটা আমির হয়তো তার দুর্ধর্ষ বোলিং দিয়ে মেটাবে এবার। তবে গেল 6 টেস্টে ইংলিশদের বিপক্ষে অপরাজিত পাকিস্তান, কিন্তু লর্ডসের সিমিং উইকেটে পাকিস্তানের ব্যাটসম্যানরা স্টুয়ার্ট ব্রড ফিনদের বোলিং চ্যালেঞ্জটা ঠিকভাবে নিতে পারলে ভিন্ন গল্প রচনা করা সম্ভব বলে বিশ্বাস অধিনায়ক মিসবার। কারণ ওহাব রিয়াজ, আমির ও সোহেলদের নিয়ে তাদের পেস অ্যাটাকটাও দাপটে। দুই দলের পরিসংখ্যানে এগিয়ে ইংল্যান্ড। 77 বারের সাক্ষাতে পাকিস্তানের 18 জয়ের বিপরীতে ইংলিশদের জয় 21টি টেস্টে। তার উপর আবার ঘরের মাঠ হওয়ায় ফেভারিট ইংলিশরাই। তবে অধিনায়ক কুকের আক্ষেপ, পেস আক্রমণে তাদের প্রধান অস্ত্র অ্যান্ডারসনের ইনজুরি। তাই স্টুয়ার্ট ব্রড, স্টোক ফিনদের সাথে চতুর্থ সীমার হিসেবে অভিষেক হওয়ার দারুণ সম্ভাবনা আছে জ্যাক বল কিংবা রোল্যান্ডের। যেমন পেস অ্যাটাক, ঠিক তেমনি এলিস্টার কুক, জো রুট, গ্যারি ব্যালেন্স ও মঈন আলীদের নিয়ে দারুণ পোক্ত ব্যাটিং লাইন আপ থ্রি লায়ন্সদের। তাই লর্ডস টেস্টে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে পাকিস্তানের জন্য। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ।
পাকিস্তানের বিপক্ষে লর্ডসে মাঠে নামার আগে বেশ আত্মবিশ্বাসী ইংল্যান্ডের অধিনায়ক অ্যালিস্টার কুক। পাকিস্তানের মোহাম্মদ আমিরের লর্ডসের মাঠে আবারও ফেরার বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি। অন্যদিকে স্বাগতিকদের বিপক্ষে ভালো করার জন্য দলের ব্যাটসম্যানদের সেরাটা দিতে হবে বলে মনে করেন পাকিস্তান অধিনায়ক মিসবাউল হক। এ ম্যাচেই জ্যাক বেলের অভিষেক হতে যাচ্ছে। দুর্ভাগ্যজনকভাবেই ইনজুরির কারণে আমরা এ ম্যাচে অ্যান্ডারসনকে পাবো না। আর ব্যাটিং লাইনআপে সবার সাথে কেন জানি ব্যালেন্সকে অনেক ভালো লেগেছে। ওর ফর্মও ভালো। আমিরের বিষয়ে শুধু এটুকু বলবো, ও প্রতিভাবান। সে ক্রিকেটে ফিরেছে, এতে করে ক্রিকেটেরই উপকার হয়েছে। আসলে ক্রিকেট 11 জনের খেলা, সবাইকে দলের দায়িত্ব নিয়ে খেলতে হবে। ব্যাটসম্যানদের ভূমিকাটা আরো বেশি। স্বাগতিক হিসেবে ওরা সুবিধা পেলেও আমাদের একেবারে হাল ছাড়লে চলবে না। অন্যান্য সিরিজগুলোর তুলনায় এবার পাকিস্তান ও ইংল্যান্ডের সিরিজ দারুণ জমবে বলে মন্তব্য করেছেন ভারতের সাবেক অধিনায়ক সচিন টেন্ডুলকার। দুই দলের ব্যাটিং ও পেস বোলিং অ্যাটাকের বেশ প্রশংসা করেন মাস্টার ব্লাস্টার এই ব্যাটসম্যান। সে সাথে আমির ও অ্যালিস্টার কুকের জন্য শুভকামনা জানান সচিন। দারুণ একটা সিরিজ হবার অপেক্ষায়। পাকিস্তানের পেস বোলিং অ্যাটাক বরাবরই শক্তিশালী। এবারও তাদের পেস বোলিং বিভাগটা দুর্দান্ত। তবে ইংল্যান্ডের কন্ডিশনে তাদের বোলিং এর বিপক্ষে পাকিস্তানের ব্যাটসম্যানদের চ্যালেঞ্জ নিতে হবে। তবে আমি আশা করছি পাকিস্তান ও ইংল্যান্ডের টেস্ট সিরিজ দর্শক দারুণভাবে উপভোগ করবে। এছাড়াও সাদা পোশাকে মোহাম্মদ আমিরের বোলিং বৈচিত্র্যের দেখা মিলবে, কারণ বাঁহাতি পেস বোলারদের মধ্যে আমার দেখা বিশেষ প্রতিভাবান বোলার মোহাম্মদ আমির। অ্যালিস্টার কুকের ব্যাটিং দর্শনেরও দেখা মিলবে, কারণ পুরো ইংলিশ দলকে ব্যাটিং এর সাথে নেতৃত্ব গুণে গেঁথে রেখেছেন এক সুতোয়। সিপিএল এর খবর, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে দারুণ জয় পেয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্স। গায়ানায় সেন্ট লুসিয়া জুকসকে 8 উইকেটে হারিয়েছে তারা। শুরুতে ব্যাট করে 6 উইকেটে 138 রান করে সেন্ট লুসিয়া। লক্ষ্য তাড়া করতে নেমে 16 বল হাতে রেখে মাত্র 2 উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে গায়ানা ওয়ারিয়ার্স। প্রভিডেন্স স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি সেন্ট লুসিয়ার। মাত্র 4 রানে চার্লস ও শেন ওয়াটসনের বিদায়ে চাপে পড়ে যায় তারা। তবে আন্দ্রে ফ্লেচার ও মাইকেল হাসির ব্যাটিংয়ে চাপ সামলে ঘুরে দাঁড়ায় ড্যারেন স্যামির দল। ফ্লেচার 16 রান করে জাম্পার বলে বিদায় হলেও এক প্রান্ত আগলে রেখে রানের চাকা সচল রাখেন হাসি। শেষ পর্যন্ত হাসির 64 ও ডেভিড মিলারের 23 রানে 6 উইকেটে 138 রানের মাঝারি সংগ্রহ পায় সেন্ট লুসিয়া। জবাবে ব্যাট করতে নেমে গায়ানাকে ভালো শুরু উপহার দেন স্মিথ ও গাপটিল জুটি। দুজন মিলে গড়েন 55 রান। 32 রানে স্মিথ বিদায় নিলেও অধিনায়ক গাপটিলের 19, জেসন মোহাম্মদের 43 ও ক্রিস লিনের 38 রানে 2 উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় তারা। ম্যাচ সেরা হয়েছেন গায়ানার জেসন মোহাম্মদ। ভারত জাতীয় দলের দায়িত্ব নিয়ে প্রথম অ্যাসাইনমেন্টেই শৃঙ্খলা নিয়ে বেশ কঠোর নতুন কোচ অনিল কুম্বলে। বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ সফররত ভারত দলের ক্রিকেটাররা অনুশীলনের দেরিতে আসলেই $50 জরিমানা ধার্য করেছেন ভারতের এই সাবেক অধিনায়ক। 4 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এখন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে অবস্থান করছে ভারত জাতীয় ক্রিকেট দল। এরই মধ্যে একটি 2 দিনের প্রস্তুতি ম্যাচ খেলেছে বিরাট কোহলির দল। বৃহস্পতিবার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। তার আগে তরুণ ভারতীয় দলের জন্য কঠিন নিয়ম জারি করেছেন কোচ অনিল কুম্বলে। অনুশীলনে দেরিতে আসলে ক্রিকেটারদের গুনতে হবে জরিমানা। ক্রিকেটারদের শৃঙ্খলায় রাখতেই এমন সিদ্ধান্ত নিয়েছে টিম ইন্ডিয়ার কোচ। তবে অবসরে ক্যারিবিয়ান দ্বীপের সৌন্দর্য উপভোগ করেছে পুরো দল। নতুন কোচের সঙ্গে ছবি তুলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছেন অধিনায়ক বিরাট কোহলি। আগামী 21 জুলাই অ্যান্টিগায় 4 ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে ভারত। দেশের ফুটবলের খবর, খেলোয়াড়দের ফিটনেস নিয়ে কিছুটা চিন্তিত বাংলাদেশ জাতীয় দলের নতুন কোচ টম সেন্টফিট। এমনকি অনেকেই এখনো ম্যাচ খেলার মতো ফিট নন বলেও মনে করেন এই বেলজিয়ান কোচ। তবে অনুশীলনের মাধ্যমে খুব শিগগিরই তারা প্রস্তুত হয়ে উঠবেন, এমনটাই বিশ্বাস সেন্টফিটের। এদিকে জাতীয় দলের সাবেক কোচ লুডভিগ ডি ক্রুইফ আর বর্তমান কোচ সেন্টফিটের কৌশলে ভিন্নতা আছে বলে মন্তব্য করেছেন জামাল ভুঁইয়া। বঙ্গবন্ধু স্টেডিয়ামে চলছে কঠোর অনুশীলন, যেন দম ফেলার সময় নেই কারো। তারপরও স্বতঃস্ফূর্ত সেন্টফিট খেলোয়াড়দের ভুলগুলো দেখিয়ে দিলেন চোখে আঙুল দিয়ে। এবার এমনিতেই মামুনুলদের চ্যালেঞ্জটা একটু ভিন্ন। বিশ্বকাপ বাছাই পর্ব, সাফ বা বঙ্গবন্ধু গোল্ড কাপে জয় নামক শব্দটি ভুলতে বসা দলটির কাছে হতাশা এখন ক্লান্তিকর এক অনুভূতির নাম। তাই তাদের মাঝে যেন প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনার বার্তা নিয়ে এসেছেন অভিজ্ঞ এই কোচ।
তবে খেলোয়াড়দের ফিটনেস চিন্তায় ফেলেছে তাকে, যদিও মনে করেন অনুশীলনের মাধ্যমে গুছিয়ে উঠতে পারবে ছেলেরা। নাম উল্লেখ না করলেও অনেকের মধ্যে প্রশংসা করার মতো প্রতিভাও দেখেছেন সেন্ট ফিট। সমস্যা হচ্ছে ওদের ফিটনেসে ঘাটতি আছে, ম্যাচ খেলার মতো শতভাগ ফিট নয় ওরা। তবে ভুটান ম্যাচের আগে যে 1.5 মাস সময় আছে তাতে গুছিয়ে উঠতে পারবে বলে আশা করছি। আর কারো কারো প্রতিভা ও ইতিবাচক মনোভাব নজরে পড়েছে আমার। এদিকে প্রাথমিক দলের 32 সদস্যের মধ্যে অসুস্থতা ও ব্যক্তিগত কারণে এদিনও ছিলেন না নবীব নেওয়াজ জীবন, মোনায়েম খান রাজু ও শাহেদুল আলম। তবে তাদের ছাড়াই কৌশলগত প্রস্তুতির পাশাপাশি দুদলে ভাগ করে ম্যাচ খেলেছেন মামুনুল জামাল ভুইয়ারা। তাদের মতে ডাচ কোচ লডউইক ডি ক্রুইফ ও বেলজিয়ান সেন্ট পিটের কোচিং এর ধরনে আছে ভিন্নতা। ক্রুইফ একটু ক্রুইফ যেমন বল দখলে রাখার বিষয়টি গুরুত্ব দিত, টম আবার গতিশীল ফুটবল খেলা পছন্দ করে, অনেকটা ইউভেন্টাসের মতো। শুরুতে মানিয়ে নিতে একটু সমস্যা হয়েছে, তবে সময় আছে। ভুটানের বিপক্ষে হোম ম্যাচটাই বেশি গুরুত্ব দিচ্ছি আমরা। লাল সবুজের সেনানীদের ওপর বেলজিয়ান কোচের শানিত দৃষ্টি। 43 বছরের এই কোচের কাঁধেই ভর করে যে ভুটান জয়ের লক্ষ্য বাংলাদেশের। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এদিকে ফিফা ক্লাব প্রোটেকশন প্রোগ্রামের আওতায় আবেদনের ভিত্তিতে ক্ষতিপূরণ পেতে যাচ্ছে আবাহনী লিমিটেড। গত 24 মার্চ জাতীয় দলের হয়ে জর্ডানের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের গ্রুপ পর্বের ম্যাচে ইনজুরিতে পড়েন আবাহনীর ফুটবলার আতিকুর রহমান ফাহাদ। ফিফা ক্যালেন্ডারের আওতায় থাকা ম্যাচে তিনি চোট পাওয়ায় প্রথম বাংলাদেশি ফুটবল ক্লাব হিসেবে 1,77,000 টাকা আর্থিক সহায়তা পাবে তার ক্লাব আবাহনী। ফিফা ক্যালেন্ডারের যে কোনো ফুটবল প্রতিযোগিতায় যদি কোনো দেশের খেলোয়াড়গণ অংশগ্রহণ করতে গিয়ে জাতীয় দলের পক্ষে খেলতে গিয়ে সে যদি ইনজুর্ড হয়, তাহলে সেই সংশ্লিষ্ট প্লেয়ারের ক্লাবটি ফিনান্সিয়াল অ্যাডভান্টেজ নিতে পারবে। জর্দানে আতিকুর রহমান ফাহাদ তেমনি ইনজুর্ড হন এবং ফিফা কর্তৃক আমাদেরকে কনফার্ম করা হয়েছে যে আবাহনী লিমিটেড ঢাকাকে প্রায় 1,80,000 টাকার মতো একটি কম্পেনসেশন প্রদান করা হবে। খেলার সময় আরও যা থাকছে। দীর্ঘ 8 বছর পর আবারও স্বর্ণজয়ের জন্য প্রস্তুতি শুরু করেছে আর্জেন্টিনা অলিম্পিক ফুটবল দল। বাজে সময় পেছনে ফেলে পদক জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আলবিসেলেস্তেরা। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। 2018 বিশ্বকাপ পর্যন্ত জার্মানির সঙ্গেই থাকছেন কোচ জোয়াকিম লো। তার সঙ্গে আরো 2 বছরের জন্য চুক্তি নবায়ন করেছে জার্মানি। এদিকে সংবাদ মাধ্যম goal.com-এর পাঠকদের ভোটে এবারের ইউরো সেরা অপ্রতিরোধ্য ফুটবলারের পুরস্কার পেয়েছেন পর্তুগাল অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। ফুটবল দুনিয়ার এমন সব খবরের সঙ্গে দলবদলের আরো নানা তথ্য থাকছে এবারের প্রতিবেদনে। 2004 সালে জার্মানির সহকারী কোচ হিসেবে যাত্রা শুরু। 2 বছর পর প্রধান কোচ হিসেবে জার্মান দলকে ঢেলে সাজানোর দায়িত্ব পান। সেই শুরু। এরপর আর অন্য কোথাও যাওয়ার ইচ্ছে হয়নি জোয়াকিম লোর। নিজ মেধা আর মনন দিয়ে গড়ে তুলেছেন আজকের জার্মান দলকে। তার ফল এসেছে 2014 বিশ্বকাপের শিরোপা জয়ের মধ্য দিয়ে। 2 বছর পর এবার ইউরো জয়েরও যোগ্য দাবিদার ছিল জার্মানি, কিন্তু সেমিফাইনালে ফ্রান্সের কাছে হারে সে স্বপ্ন ভেঙে যায় ডাইমানশাফ্টদের। তখনই শোনা যাচ্ছিল এবার হয়তো বিদায় ঘণ্টা বাজবে লোর, কিন্তু তার কিছুই হয়নি। বরং আরো 2 বছরের জন্য জোয়াকিম লোর সঙ্গে চুক্তি করেছে জার্মান ফুটবল ফেডারেশন। আপাতত 2018 সালে বিশ্বকাপ পর্যন্ত ডাইমানশাফ্টদের সঙ্গেই থাকছেন 56 বছর বয়সী লো। জোয়াকিম লোর মতো চেলসিও ধরে রেখেছে তার প্রিয় শিষ্যকে। গেল মৌসুমে চেলসির বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার উইলিয়ান। এরই মধ্যে অনেকেই তার দিকে আগ্রহের চোখে তাকিয়েছে, তাই আর দেরি করেনি ব্লুজরা। দুর্দান্ত ফর্মে থাকা উইলিয়ানের সঙ্গে 2020 সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছে চেলসি। অ্যান্তোনিও কন্তে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম কারোর সঙ্গে চুক্তি করল ব্লুজরা। এদিকে নতুন মৌসুমে রিয়াল মাদ্রিদ তারকা করিম বেনজেমাকে পেতে উঠে পড়ে লেগেছে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস, কিন্তু সে প্রস্তাব সরাসরি না করে দিয়েছে রিয়াল মাদ্রিদ। আপাতত ফরাসি তারকাকে বিক্রির কোনো ইচ্ছাই নেই বলে জানিয়েছে মাদ্রিদিস্তানরা। এবারে ইউরোতে ফেভারিটের তকমা না থাকলেও শেষ পর্যন্ত বাজিমাত করেছে পর্তুগাল। ফুটবলের এই মহাযজ্ঞে শ্রেষ্ঠত্বের মুকুট জয়ে সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। ফাইনালে ইনজুরির কারণে পুরো সময় খেলতে না পারলেও সাইড বেঞ্চে বসে সতীর্থদের আত্মবিশ্বাস জুগিয়েছেন। তাই তো গোলের পাঠকদের বিচারে ইউরো চ্যাম্পিয়নশিপের অপ্রতিরোধ্য ফুটবলার নির্বাচিত হয়েছেন রোনালদো। রিয়াল মাদ্রিদ সতীর্থ গ্যারেথ বেলকে পেছনে ফেলে 35% ভোট পেয়েছেন এই পর্তুগিজ। পারভিন আক্তার, সময় সংবাদ। ফ্রেঞ্চ ক্লাব প্যারিস সেন্ট জার্মেই ছেড়ে স্প্যানিশ লিগ চ্যাম্পিয়ন বার্সেলোনায় যোগ দিলেন ফরাসি লেফট ব্যাক লুকা দিনিয়ে।
ফ্রান্সের জার্সি 2014 সালে অভিষেক হওয়া 22 বছর বয়সী এই তরুণ তুর্কিকে দলে ফেরাতে চেয়েছিল লিভারপুল, অ্যাটলেটিকো মাদ্রিদ, আর্সেনালের মতো ক্লাবগুলো। বার্সার সাথে দিনের চুক্তিটা 5 বছরের। এর জন্য কাতালান ক্লাবটিকে গুনতে হয়েছে 1,65,00,000 €। 2013 সালে লিল থেকে পিএসজিতে নাম লেখানো দিনিয়ে গত মৌসুমে ধারে খেলেছিলেন এএস রোমাতে। রোমার জার্সিতে 33 ম্যাচে করেছেন 3 গোল, অ্যাসিস্ট ছিল আরো 7টি। এবার বার্সার হয়ে ন্যু ক্যাম্প মাতানোর অপেক্ষা। রিও অলিম্পিকের প্রস্তুতির খবর। দীর্ঘ 8 বছর পর আবারও স্বর্ণপদক জয়ের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে আর্জেন্টিনা অলিম্পিক ফুটবল দল। কিন্তু সাম্প্রতিক সময়ে জাতীয় দলের কোচ জেরার্ডো মার্টিনোর পদত্যাগ ও তারকা লিওনেল মেসির অবসরের সিদ্ধান্তে কিছুটা বিপাকে দলটি। তারপরও পদক জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আলবি সেলেস্তেরা। জাতীয় দলের স্বপ্নভঙ্গ হয়েছে বারবার। 2014 সালে বিশ্বকাপ, 2015 ও 16 এর কোপা আমেরিকার শিরোপার একদম কাছে গিয়েও জেতা হয়নি আর্জেন্টিনার। তাই জাতীয় দল যেখানে শিরোপার কাছে গিয়েও তা অর্জন করতে পারেনি, সেখানে এক আসর পর আবারও অলিম্পিকের পদক লড়াইয়ে নামতে যাচ্ছে অলিম্পিক দলের তরুণরা। যদিও 2004 সালে অ্যাথেন্সে প্যারাগুয়েকে ও 2008 বেইজিং অলিম্পিকে নাইজেরিয়াকে হারিয়ে ফুটবলে স্বর্ণপদক জিতেছিল আর্জেন্টিনা। তবে সেই অর্জনে ভাটা পড়ে 2012 সালে লন্ডন অলিম্পিকে আলবি সেলেস্তারা কোয়ালিফাই করতে ব্যর্থ হলে। এদিকে জাতীয় দলের অধিনায়ক লিওনেল মেসির অবসর ও কোচ জেরার্ডো মার্টিনোর পদত্যাগের খবরে শুরুতেই হোঁচট খেয়েছে দলটি। ফলে দলের তরুণ ফুটবলারদের উপরে নির্ভর করতে হচ্ছে কোচ হুলিও ওয়ার্তিকোচকে। তাই অনুপস্থিত ফুটবলারদের স্থানে দলে জায়গা পেয়েছেন তরুণ সান্তিয়াগো আসাকিবার ও ক্রিস্টিয়ান এসপিনোজা। এদিকে মূল দলে সুযোগ পেলে অলিম্পিক মঞ্চে আবারও স্বর্ণ জিততে চান বলে জানিয়েছেন তরুণদের সমন্বয়ে গঠিত এই দলের সদস্যরা। আমি সুযোগ পেয়েছি ভালো কিছু করার, তাই অলিম্পিকের আসরে সেরাটা দিয়েই চেষ্টা করব। আমরা কোচের সাথে এক হয়ে কাজ করব, যাতে করে সবার সেরাটা বের করে নিয়ে যে কোনো অবস্থায় ভালো ফলাফল করতে পারি। এজন্য সব বিভেদ ভুলে আমাদের সবাইকে এক হতে হবে। অলিম্পিকে ডি গ্রুপে থাকা কোপা আমেরিকা রানার্স আপ আর্জেন্টিনা প্রথম ম্যাচে মুখোমুখি হবে ইউরো চ্যাম্পিয়ন পর্তুগালের, যারা আলবি সেলেস্তেদের পরই এবারের আসরে স্বর্ণ পদকের আরেক যোগ্য দাবিদার। এছাড়া গ্রুপের অন্য দুই দল হন্ডুরাস ও আলজেরিয়া। নিয়ামতুল্লাহ বাবু, সময় সংবাদ। আসন্ন 2016 রিও অলিম্পিককে সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছেন মেক্সিকোর ডাইভাররা। তাদের লক্ষ্য লন্ডন অলিম্পিকের অর্জন ছাপিয়ে এবার স্বর্ণ জেতা। আর তাই পুলে বেশ কঠোর পরিশ্রম করছেন পাওলা সানচেজরা। দরজায় কড়া নাড়ছে ব্রাজিলের রিও ডি জেনেইরোতে অনুষ্ঠিত হতে যাওয়া অলিম্পিক। আর তাই পদক দখলের যুদ্ধে নামতে অংশগ্রহণকারী দেশগুলোর অ্যাথলেটরা প্রস্তুতি নিচ্ছেন বেশ জোরে সোরে। কারণ একটু ভুল হলেই যে ভেঙে যাবে প্রায় 4 বছর ধরে লালিত পদক অর্জনের স্বপ্ন। সেই ধারাবাহিকতায় পুল মাতাতে প্রস্তুতি নিচ্ছে মেক্সিকোর ডাইভিং দল। নানান ভঙ্গিমায় শারীরিক কসরত দেখিয়ে 2012 লন্ডন অলিম্পিকের পদক জয়ীদের সাথে ডাইভিং বোর্ড থেকে লাফিয়ে পড়ছেন নতুন সদস্যরাও। যদিও গেল আসরে সাফল্য পাওয়া সানচেজ আলেজান্দ্রোদের উপর ভরসা করেই দল গঠন করেছে সংশ্লিষ্ট ফেডারেশন। 2012 লন্ডন অলিম্পিকে মেক্সিকোর পাওয়া 7টি পদকের মধ্যে 3টি পদকই এসেছে ডাইভিং থেকে, যার মধ্যে 3 মিটার স্প্রিং বোর্ডে এককভাবে ব্রোঞ্জ পদক পেয়েছিলেন লরা সানচেজ। তবে এবারের দলে নেই লরা। এছাড়া দলীয়ভাবে পুরুষদের 10 মিটার সিনক্রোনাইজে ইভান গার্সিয়া ও জার্মান সানচেজ জুটি এবং একই ইভেন্টের নারীদের 10 মিটারে পাওলো এসপিনোসা ও আলেজান্দ্রো ওরোস্কো 2টি রৌপ্য পদক জিতেছিলেন। রিও অলিম্পিকেও রৌপ্য পদক পাওয়া 4 জনই ডাইভিং এর মূল দলে আছেন। তবে এবার স্বপ্নটা আরো বড়। গেলবারের আক্ষেপ ঘুচিয়ে এবার স্বর্ণ পদক জয় করতে চান তারা। একই প্রত্যাশা দলের নবীন সদস্যদেরও। আমি এর আগে যতগুলো অলিম্পিকে অংশ নিয়েছি তার প্রতিটি আমার কাছে বিশেষ ছিল। তবে এবার আমি 2টি অলিম্পিক মেডেল অর্জনের অভিজ্ঞতা নিয়ে যাচ্ছি। লক্ষ্য থাকবে এবার আরো পদক জয় করা, আর এজন্যই এত পরিশ্রম করছি। আমি এবারের আসরে একক ও দলীয় 2টি ইভেন্টেই অংশগ্রহণ করব। তবে সারা বিশ্বের অ্যাথলেটদের মধ্যে লড়াই করাটা কঠিন হবে। যদিও আমার বিশ্বাস যে কোনো অ্যাথলেটের চাইতে আমি ভালো অবস্থানেই আছি, তাই পদকের যুদ্ধে আটঘাট বেঁধেই নামবো। এ পর্যন্ত অংশ নেয়া আসরগুলোতে ডাইভিং এ বেশ কয়েকটি আসরে রৌপ্য পদক জিতলেও স্বর্ণপদক এখনো অধরাই রয়ে গেছে মেক্সিকোর। নিয়ামতুল্লাহ বাবু, সময় সংবাদ।
অলিম্পিক ট্রায়ালে ভালো করতে না পারলেও সামনের রিওতে ভালো ফলাফলের ব্যাপারে আশাবাদী 4 বারের অলিম্পিক স্বর্ণ পদক জয়ী মার্কিন দৌড়বিদ অ্যালিসন ফেলিক্স। গত কয়েক মাস ধরেই গোড়ালির চোটের সাথে লড়ছেন তিনি। সম্প্রতি আমেরিকান অলিম্পিক ট্রায়ালে দৌড় শেষ করেছেন চতুর্থ হয়ে। তবুও রিও অলিম্পিকে ভালো কিছু করার জন্য মুখিয়ে আছেন 30 বছর বয়সী এই অ্যাথলেট। সংবাদ সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে ফেলিক্স জানান, ইনজুরি খেলার একটা অংশ হলেও আগের যে কোনো সময়ের চেয়ে ভালো অনুভব করছেন তিনি। 2008 বেইজিং অলিম্পিকে 4x400 মিটার রিলেতে স্বর্ণজয়ী ফেলিক্স 2012 লন্ডন অলিম্পিকে জেতেন 3টি স্বর্ণপদক। এবার নিজেকে পূর্বের যে কোনো সময়ের চেয়ে ছাড়িয়ে যাবার প্রত্যয় তার। 5 আগস্ট থেকে শুরু হচ্ছে গ্রীষ্মকালীন অলিম্পিকের এবারের আসর। সত্যি বলতে ইনজুরি নিয়ে আমি খুব হতাশ, তবে সাথে এটাও ঠিক যে ইনজুরি খেলারই একটা অংশ। নিজেকে তৈরি করার জন্য আমার হাতে 1 মাস সময় রয়েছে। আশা করি রিওতে দারুণ কিছু হতে যাচ্ছে। স্পেন জাতীয় দলের কোচের দায়িত্ব নিতে চান সেভিয়া ও অ্যাথলেটিক বিলবাওয়ের সাবেক কোচ জোয়াকিন ক্যাপারোস। এ পদে নিজেকে সবচেয়ে যোগ্য বলেও দাবি করেছেন 60 বছর বয়সী এই স্প্যানিশ। 2008 ও 2012 টানা দুবার ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্পেনের সামনে এবার ছিল হ্যাট্রিক শিরোপার সুযোগ। কিন্তু গ্রুপ পর্ব ও নকআউট পর্বে দুর্দান্ত খেললেও কোয়ার্টার ফাইনালে ইতালির কাছে হেরে বিদায় নেয় স্পেন। দলের হারে কোচের পদ থেকে সরে দাঁড়ান ভিসেন্তে দেল বস্ক। এরপর থেকে স্পেনের কোচের জন্য হন্য হয়ে যোগ্য কাউকে খুঁজছে দেশটির ফুটবল ফেডারেশন। এরই মধ্যে ফেডারেশনের কাছে কোচ হতে আগ্রহ প্রকাশ করেছেন ক্যাপারোস। গেল জানুয়ারিতে গ্রানাডার কোচের পদ থেকে বরখাস্ত হওয়ার পর থেকে বেকার হয়ে বসে আছেন ক্যাপারোস। তবে ক্যাপারোসের বিষয়ে এখনো কিছু জানায়নি দেশটির ফুটবল ফেডারেশন। থেরিয়রিকে কোচ হিসেবে পেতে চায় ইংলিশ ক্লাব ওয়াটফোর্ড ও ওয়েস্ট হ্যাম ইউনাইটেড। আর্সেনালের হয়ে ক্যারিয়ারের সবচেয়ে বেশি সময় পার করেছেন থেরিয়রি। 1999 সাল থেকে টানা 2007 সাল পর্যন্ত ছিলেন গানারদের শিবিরে। আর্সেনালের হয়ে 581 ম্যাচ খেলে 284 গোল করেছেন এই স্ট্রাইকার। ফুটবলকে বিদায় জানানোর পর স্কাই স্পোর্টসের ফুটবল বিশ্লেষক হিসেবে ক্যারিয়ার শুরু করেন তিনি। সে সঙ্গে নিজের কোচিং ক্যারিয়ারও চালিয়ে যান অরি। তবে বিষয়টি কড়া সমালোচনা করেন তার সাবেক কোচ আর্সেন ওয়েঙ্গার। তবে এইসব সমালোচনাকে পাত্তা দিতে চান না এই ফরাসি তারকা। ওয়েস্ট হ্যাম ও ওয়াটফোর্ডের মধ্যে যে কোনো এক দলের হয়ে কোচ হবার বিষয়টি নিয়ে খুব শীঘ্রই ক্লাব কর্তাদের সঙ্গে আলোচনায় বসার কথা আছে ফ্রান্সের বিশ্বকাপ জয়ী এই তারকার। ইংলিশ ক্লাব লিভারপুলের সাথে দীর্ঘ 8 বছরের সম্পর্কের অবসান ঘটিয়ে তুরস্কের ক্লাব ফেনারবাখেতে যোগ দিলেন স্লোভাক সেন্টার ব্যাক মার্টিন স্কার্টেল। 2008 সালে রুশ ক্লাব জেনিথ ছেড়ে অ্যানফিল্ডে পাড়ি জমিয়েছিলেন স্কার্টেল। অলরেডদের জার্সিতে খেলেছেন 320 ম্যাচ, কিন্তু দলবদলের নতুন মৌসুমে লিভারপুল ম্যানেজার ইয়র্গেন ক্লপ শালকে সেন্টার ব্যাক হুয়েন মাতিপকে দলে ফেরালে লিভারপুল থেকে বিদায় একরকম নিশ্চিত হয় স্কার্টেলের। বুধবার ফেনারবাখে মেডিকেল সম্পন্ন হয়েছে তার। এদিকে ইতালির স্ট্রাইকার মারিও বালোতেল্লিকে নতুন ক্লাব খোঁজার পরামর্শ দিয়েছেন ক্লপ। 2014 সালে লিভারপুলে যোগ দিয়ে বালোতেল্লি গত মৌসুমে ধারে খেলেছিলেন এসি মিলানের হয়ে। অলরেডদের জার্সিতে 16 ম্যাচে মাত্র 1 গোল করায় লিভারপুলের হয়ে তার মাঠে নামার আর কোনো সম্ভাবনাই দেখছেন না ক্লপ। প্রাইজ মানি বাড়ানো হয়েছে বিশ্বের অন্যতম গ্র্যান্ড স্ল্যাম আসর ইউএস ওপেন টেনিসের। আগামী 29 আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে এবছরের ইউএস ওপেনের আসর। এবারের ইউএস ওপেনের রানার আপ পাবেন $1.75 মিলিয়ন। এছাড়া প্রথম রাউন্ডে অংশ নিয়ে হেরে যাওয়া প্রত্যেক খেলোয়াড়ই পাবেন $43,300। এছাড়া ডাবলসে জয়ী দল পাবে $6,25,000। নতুন কোচ হোসে মরিনহো দায়িত্ব নেবার পর দারুণ উজ্জীবিত ম্যানচেস্টার ইউনাইটেড ও ইংল্যান্ড জাতীয় দলের অধিনায়ক ওয়েন রুনি। মরিনহোর অধীনে খেলতে মুখিয়ে আছেন এই স্ট্রাইকার। গেল মে মাসে লুই ভ্যান হালের স্থলাভিষিক্ত হন সাবেক রিয়াল ও চেলসি কোচ হোসে মরিনহো। দলের দায়িত্ব নিয়ে মরিনহো ইঙ্গিত দেন স্ট্রাইকার পজিশনে রুনিকে খেলানোর। যদিও ভ্যান হলের অধীনে প্রায় মিডফিল্ডের ভূমিকায় দেখা যেত রুনিকে, তবে মরিনহোর অধীনে আবারও রুনিকে দেখা যাবে স্ট্রাইকার হিসেবেই। আর নতুন কোচের অধীনে খেলতেও মুখিয়ে আছেন ইংল্যান্ড অধিনায়ক। ইব্রাহিমোভিচ, মাখতারিয়ানের মতো ফুটবলাররা এরই মধ্যে পাড়ি জমিয়েছেন ওল্ড ট্র্যাফোর্ডে। তাই নতুন ফুটবলারদের নিয়ে সামনের মৌসুমে ভালো কিছু করতে চান রুনি। আর মাত্র 4 গোল করলেই স্যার ববি চার্লটনের 249 গোলের রেকর্ড পেছনে ফেলে
রেড ডেভিলতে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হবেন 30 বছর বয়সী রুনি। বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে মঙ্গোলিয়ার রাজধানী উলান বাটারে শুরু হয়েছে তাদের ঐতিহ্যবাহী খেলাধুলার বাৎসরিক প্রতিযোগিতা। আর্চারি, ঘোড়দৌড় ও কুস্তি এই 3টি খেলা নিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এর আগে শুধুমাত্র পুরুষরা অংশগ্রহণ করলেও এবারে আর্চারি ও ঘোড়দৌড় ইভেন্টে থাকছেন নারী প্রতিযোগীরাও। দর্শক, চলুন দেখে আসি মঙ্গোলিয়ানদের ঐতিহ্যবাহী ক্রীড়া উৎসবের কিছু অংশ। খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এইচপি দল থেকে আন্তর্জাতিক মানের ক্রিকেটার তুলে আনার লক্ষ্য বিসিবি। 17 জুলাই ক্যাম্প শুরু হলেও আগস্টের প্রথম সপ্তাহে যোগ দেবেন কোচ সাইমন হেলমুট। অবশেষে বাড়ানো হচ্ছে সিলেট ক্রিকেট স্টেডিয়ামের আসন সংখ্যা। পরিকল্পনা বাস্তবায়িত হলে গ্যালারিতে বসে খেলা উপভোগ করতে পারবেন 20,000 দর্শক। বৃহস্পতিবার সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে ইংল্যান্ড ও পাকিস্তান। দুই দলের লড়াই ছাপিয়ে আলোচনায় স্পট ফিক্সিং এর নিষেধাজ্ঞা থেকে ফেরা মোহাম্মদ আমির। এবং ম্যাচ খেলার জন্য ফুটবলাররা পর্যাপ্ত ফিট নয় বললেন নতুন কোচ টম সেন্টফিট। ডিক্রিফ আর বর্তমান কোচের কৌশলে ভিন্নতা আছে মন্তব্য জামাল ভুঁইয়ার। দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর খেলা জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গেই থাকুন সময়ের।